পুত্রাজায়া পরিচ্ছন্ন সুপরিকল্পিত একটি শহর। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী বলা হয় এটিকে। রাজধানী কুয়ালালামপুর থেকে ২৮ কিলোমিটার দূরে আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার এ শহর যে কাউকে মুগ্ধ করবে। প্রতিদিন শতাধিক দেশের হাজারো পর্যটক এ শহরের সৌন্দর্যে বিমোহিত হন। উন্নত বিশ্বের মডেল এই সিটি বিদেশি পর্যটকদের কাছে অতিমাত্রায় আকর্ষণীয়। পুত্রাজায়ায় রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের কার্যালয়, তার পাশাপাশি রয়েছে সরকারি বেসরকারি ডজন খানেক বিশ্ববিদ্যালয়, রয়েছে দৃষ্টি জুড়ানো সকল মসজিদ। চমৎকার এই শহরটিকে মসজিদের শহরও বলা হয়। চমৎকার সব মসজিদগুলো ঘুরে দেখতে আমাদের আজকের পর্ব পুত্রাজায়া নিয়ে। একজন সৎ, সাহসী, দক্ষ এবং ডেডিকেটেড নেতা হচ্ছেন মাহাথির মোহাম্মদ। আর সেই মাহাথির মোহাম্মদের প্রিয় মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের মালয়েশিয়া সিরিজের আজকের পর্বটি। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু দালানের সামনে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে মারদাকা টাওয়ার। মারদাকা 118 বলা হয় এটাকে। যে ফ্ল্যাটটা বুকিং দিয়েছি আমরা ঠিক মারদাকা স্কোয়ারের পিছনেই পেয়েছি আমাদের বাসাটা, এবং আমরা খুব লাকি, আমরা 32 তলায় পেয়েছি আমাদের বাসাটি। 32 তলা থেকে একদম ক্লিয়ারলি মারদাকা স্কোয়ারের এই মারদাকা টাওয়ারটা দেখা যায়। তো শুরু করা যাক আজকের দিন। আজকের প্ল্যান হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে পুত্রাজায়ায়। তো চলুন যাওয়া যাক, দিনটা শুরু করা যাক। সবাই ঘোরাটির সাথেই থাকুন। বাসা ভাড়া নেওয়াতে যেটা সুবিধা হয়েছে, এখানে ইচ্ছে মতো চলাফেরা করা যায়, খাওয়া দাওয়া করা যায়, নিজের মতো করে নিজের রান্নাবাড়া করা যায়। যদি কিছু করার থাকে আপনার, যেমন সকাল সকাল আমরা টুকটাক কিছু আয়োজন করে ফেলেছি আজকের ব্রেকফাস্টের জন্য। একটা নুডলস কিনে এনেছিলাম 7-Eleven থেকে, সেটাকে বানিয়ে নিলাম। কিছু চিকেন বানিয়েছে শশী, সেটা খাবো এখন। প্লাস ফ্রুটস আনা ছিল, ফ্রুটস খাবো। আম এনেছিলাম, আম খাবো। সো ওভারঅল বিষয়টা কি, যদি আপনি কুয়ালালামপুর শহরে এসে হোটেলে না থেকে যদি একটা রেসিডেন্স বিল্ডিংয়ে থাকেন, খুব চমৎকার একটা ফ্ল্যাট পেয়ে যাবেন। ডাইনিং কাম ড্রয়িং রুম, সাথে বেডরুম, ওয়াশরুম, কিচেন ফ্যাসিলিটিস সকল কিছু থাকে। বাসা ভাড়া খুব একটা বেশি আমাদের পড়েনি, যেটা আগেও বলেছি, বাংলাদেশি টাকার 4,000 টাকার আশেপাশে পড়েছে। আমাদের 4 রাত মিলিয়ে 16,000 টাকার মতো আমাদের খরচ হবে। সো আমি মনে করি হোটেলে থাকার চেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি রেসিডেন্সে থেকে অনেক আরাম পেয়েছি, অনেক সিকিউরড এবং যথেষ্ট সুপরিসর, বড় এবং চলাফেরা করেও আসলে আরাম আছে। সো ব্রেকফাস্ট করা যাক, ব্রেকফাস্ট করেই আমরা বের হয়ে যাব। সকালের নাস্তা শেষ করে নিচে নামতেই গ্র্যাবে রিকোয়েস্ট দেওয়া আমাদের আজকের গাড়িটি পেয়ে গেলাম। এই গাড়িটিতে করেই আমরা আজকে পুত্রাজায়ার উদ্দেশ্যে যাব। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে চলাফেরা করার জন্য গ্র্যাব একটি অত্যন্ত চমৎকার পরিবহন ব্যবস্থা। আপনার যদি গ্র্যাবের অ্যাপ ডাউনলোড করা থাকে, আপনি খুব স্বল্প পয়সায় মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে আশেপাশের শহরগুলো ঘুরে দেখতে পারবেন। এই মুহূর্তে আমি চলে আসছি পুত্রাজায়াতে এবং আছি আমি পুত্রাজায়া মসজিদে। পুত্রাজায়া পিঙ্ক মস্ক যেটাকে বলে, আবার পুত্রাজায়া মসজিদও অনেকে এটাকে বলে। খুবই চমৎকার, সুন্দর, নান্দনিক একটা মসজিদ। আমি ভিতরে যাচ্ছি। আমি এই মসজিদটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। সো আমি ভিতরে যাই, দেখি কি করা যায়। মালয়েশিয়ার পুত্রাজায়ার এই পুত্রা মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1997 সালে এবং সেটি শেষ হয় ঠিক 2 বছর পরে 1999 সালে। চমৎকার এই পুত্রাজায়া মসজিদ আমার অনেক দিনের দেখার ইচ্ছা ছিল।
স্পেশালি গত বছর 2023 সালে আমি যখন মালয়েশিয়া আসার জন্য ভিসার অ্যাপ্লাই করেছিলাম, মূলত প্রথম এবং প্রধান টার্গেটটাই ছিল আমি পুত্রাজায়ার মসজিদটা দেখব, এই পিঙ্ক মসটা দেখার খুব ইচ্ছা ছিল। আনফর্চুনেটলি গত বছর আমার ভিসাটা হয় নাই, কিন্তু এবছর ভিসা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি। চমৎকার এই পুত্রাজায়া মসজিদে আসলে From Bangladesh or from where? উই আর ফ্রম বাংলাদেশ। Bangladesh. Yes. Oh, okay, welcome. এই মুহূর্তে আমি ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে সেরি ওয়াসান ব্রিজ। পুত্রাজায়ার সেরি ওয়াসান ব্রিজটা খুব সুন্দর এবং একটা লেক ভিউ আছে, এখান থেকে চমৎকার একটা লেক ভিউ আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি আরেকটু উপরে ক্যামেরাটা উঠিয়ে দেখাই। সুন্দর একটা লেক ভিউ আছে এবং এখানে দেখলাম মানুষজন বোটে করে লেকে ঘুরছে, খুব সুন্দর। এবং একটা ফোয়ারা আছে, ঝর্ণা, এবং পাশাপাশি ব্রিজটা দেখতে পুত্রাজায়া মসজিদের এই পাশ থেকে খুবই সুন্দর দেখা যায়, খুবই চমৎকার। সেরি ওয়াসান ব্রিজের ঠিক এই পাশটায়, আই মিন পুত্রাজায়া মসজিদের ঠিক পূর্ব পাশের কর্নারে একটা জেটি আছে। এই জেটি থেকে আপনি চাইলে বোটে করে কুয়ালালামপুর শহর পর্যন্ত যেতে পারেন। আপনি চাইলে পুত্রাজায়ার এই লেকটা পুরোটা ঘুরে দেখতে পারেন, এনজয় করতে পারেন। আপনি কুয়ালালামপুর থেকেও এই জেটির টিকিট করে পুত্রাজায়া আসতে পারেন, আবার এই পুত্রাজায়া থেকেও আপনি টিকিট করে এখানকার বোটে করে আপনি এই লেকটা এনজয় করতে করতে যেতে পারেন কুয়ালালামপুর। মসজিদের ঠিক পেছন সাইডটাতে পশ্চিম পাশে একটা ওয়েটিং লাউঞ্জ আছে। যদি খুব বেশি ক্রাউড হয়, যদি ভেতরে ঢুকতে প্রবলেম হয়, তখন আপনি এই ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতে পারেন। যখন একটু খালি হবে তখন আপনি ঢুকে নামাজ পড়তে পারলেন। সিস্টেমটা খুবই সুন্দর। নান্দনিক এই মসজিদটি নির্মাণে খরচ হয়েছে 250 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা সে সময়ে বাংলাদেশি টাকার প্রায় 520 কোটি টাকার সমমান। মসজিদটির ভেতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ার লোভ সংবরণ করাটা খুব কষ্টসাধ্য ছিল, তাই 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। চমৎকার এই মসজিদটি নির্মাণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন 9টি গোলাপি গম্বুজের মাধ্যমে, যার সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা প্রায় 160 ফুট। মসজিদের একদম ভেতরের অংশটা ট্যুরিস্টের জন্য মোটামুটি ওপেন, নামাজ পড়ার জন্য যারা মুসলিম, আর যারা নন মুসলিম তারা লাল বাউন্ডারির ভেতরে থাকতে হয়। মসজিদে নফল নামাজ পড়া শেষ করে এবং মসজিদের চারপাশ ঘোরাঘুরি শেষ করে বের হবার পথেই আমরা একটি ভেন্ডিং মেশিন পেয়ে গেলাম, যে ভেন্ডিং মেশিনে বিভিন্ন জুস, সফট ড্রিঙ্কস এবং পানি ছিল। আমরা মাত্র 2 রিঙ্গিত খরচ করে একটি সফট ড্রিঙ্কস কিনে নিলাম। আপনি চাইলে পানিও কিনে নিতে পারবেন। এই মসজিদটি পেরদানা পুত্রার পাশে 100 গজ দূরে অবস্থিত, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় এবং কৃত্রিম পুত্রাজায়া লেক রয়েছে। মসজিদের সামনে একটি বড় চত্বর রয়েছে, যেখানে সব সময় মালয়েশিয়ার রাষ্ট্র পতাকাগুলো উড়ে। পুত্রাজায়া চত্বরের এই পুত্রা মসজিদের ঠিক পাশেই রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। এক পাশে প্রধানমন্ত্রী কার্যালয় এবং তার বিপরীত পাশেই হচ্ছে পুত্রা মসজিদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত
আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার এই শহর ও মসজিদটি খুব সহজেই মুগ্ধ করে যে কোনো পর্যটককে। পুত্রাজয়া স্কোয়ারের এই জায়গাটা, এই অংশটা একদম অনেকটা আইফেল টাওয়ারের যে স্কোয়ার আছে ঠিক সেটার মতো। আমি ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে যখন গেছিলাম ঠিক সেম এরকম একটা রোড এসেছিলো, এই রোডটা থেকে একদম সেম এরকম একটা স্কোয়ার গিয়ে আইফেল টাওয়ার ছিল। এই জায়গাটাও একদম সেম পুত্রাজয়া স্কোয়ার, খুবই চমৎকার, খুব সুন্দর জায়গাটা। সো আমাদের পুত্রাজয়া ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমরা এবার চলে যাবো আবার কুয়ালালামপুরের দিকে। সো আমরা আবার গ্র্যাব রিকোয়েস্ট দিছি। আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে প্লাজা লোয়ার্টের দিকে। কুয়ালালামপুর শহরে ব্যাক করবো এখন। প্লাজা লোয়ার্টে গিয়ে এরপরে আমরা একটা ম্যাকবুক পারচেস করবো আজকে। এরপরে ওখান থেকে বের হয়ে আমরা আমাদের বাকি প্ল্যান এক্সিকিউট করতেছি। চলুন যাওয়া যাক আবার কুয়ালালামপুর। কুয়ালালামপুর শহর থেকে পুত্রাজয়া আসার পরিবহন ব্যবস্থা শুধুমাত্র ট্যাক্সিই নয়, আপনি চাইলে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে চড়েও আসতে পারেন। সেক্ষেত্রে আপনার ভাড়া গুনতে হবে 12 থেকে 15 রিঙ্গিত। যদিও আমরা ট্যাক্সিতে এসেছিলাম, আমাদের ভাড়া খুব বেশি পড়েনি, আমাদের 32 রিঙ্গিত ভাড়া পড়েছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিন্তাংকে যদি আপনি বলেন হোটেল এরিয়া, তাহলে শপিং এরিয়াটা হচ্ছে টাইমস স্কোয়ার এরিয়াটা। টাইমস স্কোয়ার এরিয়ার আশেপাশে সবগুলো শপিং সেন্টার আপনি একসাথে পেয়ে যাবেন। প্যাভিলিয়ন শপিং সেন্টার, এরপরে এখানে আছে হচ্ছে প্লাজা লোয়ার্ট এবং আরও ভালো ভালো শপিং সেন্টার আছে, ফারেনহাইট আছে। সো আমরা এখন যাচ্ছি প্যাভিলিয়ন শপিং সেন্টারে। সো গিয়ে দেখি ওখান থেকে কিনতে পারি কি না আমার ডিজায়ার ম্যাকবুকটা। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ম্যাকবুক পেয়ে গেছি এবং আমাদের পছন্দ মতোই আসলে নিতে পারলাম। ম্যাকবুক প্রোর সিলভার কালার, 512 GB। তো মোটামুটি আসলে অনেক খোঁজাখুঁজি করছি এটার জন্য, অনেক ঘোরাঘুরি করছি, কষ্ট করছি। শেষ পর্যন্ত অথরাইজড রিসেলার সুইচ তাদের এখানেই পেলাম আর কি, প্লাজা লোয়ার্টেই। গতকালকে এখানে দেখে গিয়েছিলাম, বাট কালারটা অ্যাভেলেবল ছিল না। পরে বলে গিয়েছিলাম, তো তারা বলেছিল জানাবে, কিন্তু আমাকে আর জানায়নি। পরে খুঁজতে খুঁজতে আবারও তাদের কাছে আসতে হয়েছে, পরে তারা কালেক্ট করে এনে দিছে আর কি তাদের আরেকটা ব্রাঞ্চ থেকে। তো যাক আলহামদুলিল্লাহ জীবনের প্রথম ম্যাকবুক কেনা হলো। এই সিলভার কালারটা খুঁজতেছিলাম সারাদিন ধরে, ফাইনালি পেলাম আলহামদুলিল্লাহ। এখন খুললাম। I would like to do all the setups from here because if anything hassle in my country, then it won't be possible to come back in Malaysia again with this. So it's tough. Okay. ভিতরে একটা adapter. What is the watt for this? This one is taken 35 watt. Okay. So 35 ওয়াটের একটা চার্জার পেয়েছি, অ্যাডাপ্টার সাথে কেবলও দিয়েছে। ইটস ম্যাগসেফ, রাইট? So okay, perfect. So let's open it and configure it. The dream silver color. Oh, the nice one, silver. এই সিলভারটা খোঁজার জন্য সারাটা দিন কি যে পরিশ্রম করছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। Going to L Tower, right? ইয়েস, কেল টাওয়ার। এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে কুয়ালালামপুর টাওয়ার, যেটাকে KL টাওয়ার বলে।
এটাকে আবার মিনারা কুয়ালালামপুরও বলে। সো এই টাওয়ারটা খুব শুনেছি অনেক উঁচু একটা টাওয়ার কুয়ালালামপুর শহরের জন্য। এই মুহূর্তে রাতের বেলা আর উপরে যাওয়ার ইচ্ছা নাই, বাট আমি একটু সুভিনির শপের দিকে যাওয়ার চেষ্টা করবো আর কি। সো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুয়ালালামপুর টাওয়ার, KL টাওয়ার। কি বিশাল, ক্যামেরা নিচু করে ধরতে হচ্ছে। কুয়ালালামপুর শহরের সবচেয়ে উঁচু একটি টেলিযোগাযোগ টাওয়ার হচ্ছে এই KL টাওয়ার, যেটি 1995 সালের 1 মার্চ কাজ সম্পূর্ণ হয়। চমৎকার এই KL টাওয়ারের এক পাশে যেমন KL টাওয়ার দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই যে চাঁদটা একদম KL টাওয়ার ছুঁয়ে গেছে, ঠিক তেমনটাই আমার কাছে মনে হচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ার এবং KL টাওয়ারের ভেতরে ব্যবধান কিন্তু প্রায় 3 থেকে 3.5 কিলোমিটারের, কিন্তু উঁচু উঁচু টাওয়ার হয় দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি। 421 মিটার লম্বা বিশ্বের সপ্তম দীর্ঘতম মুক্ত এই টাওয়ারটির উপরে একটি অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনা ব্যতীত 335 মিটারের মধ্যে এর ছাদ অবস্থিত। আমরা এবার চলে আসছি সরাসরি জালানালোড়ে আমরা আসছি মূলত ডিনার করতে। এখানকার লোকাল ফুডটা হয়তো আবার খাবো, এনজয় করব। জালানালোড় তো জানেনই মোটামুটি একটা ট্যুরিস্ট প্লেস আর কি, এটা খুব ক্রাউড থাকে বাট খুবই এনজয়েবল প্লেস। মানে লট অফ ডিফারেন্ট ফুডস, ডিফারেন্ট কালচার, বিভিন্ন দেশের মানুষজন ঘোরাঘুরি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, চমৎকার। সো আসছি এখানে ডিনার করতে। ওকে, ঢুকেই মোটামুটি ফল কিনে ফেললাম। মানে বিদেশে আসলে ফল খাইতেই হবে, এমন একটা ব্যাপারটা এমন যে ফল না খেলে বাঁচবো না আর কি। আবারও আম কিনলাম, কাঁচা আম, পাকা আম, সব ধরনের আম। কোথায় আসো, কত করে আনারের জুস? আনারস সো আমরা এখন যে রেস্টুরেন্টটাতে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি খাবার দাবারের আয়োজন, বুফে সিস্টেম করা, বাট আলাকার্টে মেনু আর কি। আপনি যেটা দরকার পছন্দ করে দাম ফিক্স করা আছে, নিয়ে নেবেন আর কি। যেমন আমি গরু নিচ্ছি 6 রিঙ্গিত থেকে শুরু করে 10 রিঙ্গিত পর্যন্ত, আর শাক নিলাম পালং শাক, তারপরে রুই মাছ একটা, রুই মাছ হচ্ছে 6 রিঙ্গিত করে। সাদা ভাত কত করে ভাই? সাদা ভাত 2 রিঙ্গিত থেকে 3 রিঙ্গিত পর্যন্ত পাওয়া যাবে। গরুর মাংস 6 রিঙ্গিত থেকে 10 রিঙ্গিত পর্যন্ত, আপনি যেভাবে ফিল করে নিতে চান আর কি। আচ্ছা, দেশের বাইরে এসে একদম পুরো বাংলাদেশের মতো হাত দিয়ে শাক সবজি নিয়ে ভাত খাওয়ার স্বাদটাই অন্যরকম। মজার ব্যাপার হইতেছে আমি প্রথম দেশের বাইরে এসে হাত দিয়ে বাঙালির মতো করে ভাত খাচ্ছি। একদম বাংলাদেশি স্বাদ। আসলে ভাতের অনেক ক্রেভিংস ছিল ভিতরে, প্রায় 9 দিন ধরে ভাত খাই না তো। ভাত তো রাইস তো খাইছি, ওই যে KFC-তে খাইলাম, ম্যাকডোনাল্ডে খাইলাম, কিন্তু ভাই ওই ভাত খাইয়া ভালো লাগে নাই, পোষায় নাই। একদম ফুলকপি দিয়ে রুই মাছ, আমাদের বাংলাদেশের আয়োজনটা হওয়াটাই স্বাভাবিক, কারণ বাঙালি বাবুর্চি রান্না করছে। স্বাদটাও একদম বাংলাদেশের মতো। বাঙালি খাবার হিসেবে, বাংলাদেশি খাবার হিসেবে স্বাদ একদম 100-তে 100। গরুর মাংসটা একদম অথেন্টিক, আমাদের দেশের রান্না করা গরুর মাংসের মতো, একদম অথেন্টিক। দারুণ টেস্ট ভাই। লেবু
চিপে দিয়ে হালকা করে একটু লবণ মেরে এক পিস গরুর মাংস দিয়ে যখন একটা নলা মুখের মধ্যে দেওয়া যায়, এর চেয়ে শান্তি আর কি আছে ভাই। খাইতেছি মজা করে, 8 দিন পর মজা করে ভাত খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের বিল কত আসছে জানেন? আমাদের বিল আসছে মাত্র 29 রিঙ্গিত। 29 রিঙ্গিত। খেলাম অনেক কিছু। একটা বড় গরুর মাংস নিছি, একটা পালং শাক নিছি, 2টা রুই মাছ নিছি, 4টা ভাত নিছি, 2টা কোক নিছি। সব কিছু মিলিয়ে আমাদের বিল আসছে 29। খুব সাদামাটা রেস্টুরেন্ট, খুব বেশি জাঁকজমক গর্জিয়াস কিছু না, একদম সাদামাটা, কিন্তু খাবারের টেস্ট খুব ভালো। হয়তো আমি 9 দিন পরে ভাত খাচ্ছি দেখে আমার কাছে এত ভালো লাগছে, হতে পারে। বাট আপনি যদি বাঙালি খাবার খেতে চান কুয়ালালামপুরে এসে, তাহলে জালাল রোডের এই হোটেল চাঁদপুর আপনার জন্য একটা অপশন হতে পারে। এটা হচ্ছে রেস্টুরেন্ট চাঁদপুর। আসতে পারেন, জালাল রোডে ঢুকে একদম রাস্তার শুরুতেই পড়ছে আর কি। সো আমি এখানে খেয়ে গেলাম। এটা হচ্ছে সিটি টাওয়ারের নিচে, ওনারা বললো সিটি টাওয়ারের নিচে, একদম সিটি টাওয়ারের নিচে চলে আসবেন, একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন, রেস্টুরেন্ট চাঁদপুর। সো আমার পিছনে এইটা হচ্ছে রেস্টুরেন্ট চাঁদপুর। সো রেস্টুরেন্ট চাঁদপুর থেকে মাত্র বাঙালি খাবার খেয়ে বের হলাম। এখানে বেশ কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট ইলিশ বাড়ি দেখলাম একটা, এটাও বাঙালি রেস্টুরেন্ট। সো জালাল রোডে আপনি এরকম বাঙালি রেস্টুরেন্ট অনেকগুলো পেয়ে যাবেন। যেহেতু আমরা এতদিন লোকাল ফুড ট্রাই করছি, ইচ্ছা মতো লোকাল ফুড খেলাম, ম্যাকডোনাল্ড খেলাম, KFC খেলাম, মোটামুটি বিরক্ত হয়ে গেছি। এই জন্য একটু বাংলা রেস্টুরেন্টে এসে বাঙালি খাবার ট্রাই করলাম আর কি। এখন জালাল রোডে আরেকটু হাঁটাহাঁটি করবো, এরপরে হোটেলের দিকে ব্যাক করবো। তাহলে আজকের পর্ব এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এবং অবশ্যই আমাদের মালয়েশিয়া সিরিজের প্রত্যেকটি পর্ব আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানাতে হবে, কারণ আপনাদের মন্তব্যের উপর নির্ভর করবে আমরা আগামীতে ট্রাভেল সিরিজের পর্বগুলো কিভাবে বানাবো। সো আজকের পর্ব এ পর্যন্তই। যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালয়েশিয়া সিরিজের বাকি সবগুলো পর্ব এবং ঘোরানটির সকল পর্ব, সকল এপিসোড, সকল সিরিজ দেখার জন্য ঘোরানটির সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।